আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, এনসিপির বর্তমান সভাপতি এবং সাবেক এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাবেক তথ্য মন্ত্রী জনাব নাহিদ, তো তার একটি বক্তব্য সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হয়ে পড়েছে। তিনি বেশ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন যে তাদের সরলতার সুযোগ নিয়ে, তাদের বিশ্বাস, ভালোবাসা এবং আস্থার সুযোগ নিয়ে অনেক উপদেষ্টা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। এই প্রতারণার ফলে দল হিসেবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যক্তি হিসেবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং একই সঙ্গে যারা প্রতারণা করেছে সে সকল প্রতারক যে উপদেষ্টা, তারা প্রায় সবাই দুর্নীতিতে একেবারে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছেন। জনাব নাহিদ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে সময় হলে তিনি তাদের মুখোশ উন্মোচন করবেন এবং তাদের নাম বলে দেবেন এবং তথ্য সহকারে যেন কোনো স্কোপ না থাকে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং কিভাবে তারা দুর্নীতি করছে, এবং এটা এই সময় রীতিমতো ভাইরাল। এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, এদেশের যারা বোদ্ধা রাজনীতিবিদ রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তারা সবাই বলতেন। একটা সময় একজন সমন্বয়ক হান্নান মাসুদ, যিনি এই সময়টাতে নানা কারণে বিতর্কিত, তিনি একটি টেলিভিশন টকশোতে কেঁদে দিয়েছিলেন। তার সেই কান্না আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল। তিনি বলেছিলেন যে যদি আমরা কোনো কারণে পরাজিত হই তাহলে ফাঁসির দড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলতে গিয়ে তিনি কেঁদে দিচ্ছিলেন। এই গত এক বছরে সার্জিস কিংবা হাসনাত আবদুল্লাহ, তারা যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, উদ্যমতা দেখিয়েছেন, এটা ব্যক্তিগতভাবে আমাকে মুগ্ধ করেছে। তাদের প্রায় সব কিছুই আমাকে মুগ্ধ করেছে এবং আমি অনেক দিন ধরে এরকম মেধাবী, অর্থাৎ হাসনাতের মতো এরকম সাহসী এবং মেধাবী যুবক আমি কখনো দেখিনি। হাসনাতের সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কিন্তু আমার এই দীর্ঘ জীবন মানে কম নয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার যে বয়স, আমি যা কিছু দেখেছি, এটা একেবারে ফেলে দেওয়ার মতো না। এই সমাজটাকে আমি রাজনৈতিকভাবে সাংবাদিক হিসেবে প্রায় ৪২ বছর ধরে আমি দেখছি, 42 ইয়ার্স। তো আমার এই ৪২ বছরের ইতিহাসে হাসনাতের মতো এরকম সাহসী, প্রজ্ঞাবান, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন লোক আমি দেখিনি। সার্জিস খুব চৌকস কথা বলেন, কিন্তু হাসনাতের সঙ্গে তার ডিফারেন্ট, দুজনের ক্যারেক্টারিস্টিক্স আলাদা। তো এই যে নাহিদ, সার্জিস, হাসনাত, আক্তার, মানে হান্নান মাসুদ, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যদিও তিনি এখনও মানে অসম্ভব বিতর্কিত, এই যে স্বর্ণপুত্রগুলো আমাদের দেশের, কেন তারা কাঁদবেন? কেন তাদের মধ্যে এত হতাশা? কারা তাদের সঙ্গে প্রতারণা করলো? কারা তাদেরকে ঠকালো? কারা তাদের জীবনকে তছনছ করে দিল? কারা তাদেরকে হুইপিং করতে পারলো না, সময় মতো বুদ্ধি দিতে পারলো না? এই বিষয়গুলো আমাদেরকে সেটেল করতে হবে এবং আমরা যারা এই সরকারের বাইরে আছি, আমাদের এটা বলতেই হবে। বলতে হবে এই কারণে যে যারা প্রতারক, যারা দুর্নীতিবাজ, তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের সেফ এক্সিট রাখে। নাহিদ যেটা বলছিলেন যে উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট মানে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজছেন বা তৈরি করে ফেলেছেন। সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে এই সকল উপদেষ্টারা যখন ক্ষমতা ছাড়বেন তার আগেই এদের পাসপোর্ট সেইজ করতে হবে, বাতিল করতে হবে, অথবা এদের পাসপোর্ট জমা রাখতে হবে। বোঝার চেষ্টা করুন পরিস্থিতি কোথায় চলে গেছে। যে নাহিদের কথায়, যে হাসনাতের কথায়, যে সার্জিসের কথায় সারা বাংলাদেশ কাঁপত, এখন তারা এই বাংলাদেশে বলতে গেলে সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন, যেটাকে বলি আমরা মজলুম।
তাদেরকে অনেকেই ব্যবহার করেছেন, ব্যবহার করার চেষ্টা করেছেন। তারা সরল বিশ্বাস নিয়ে অনেকের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকের কাছে গেছেন, কিন্তু তাদের প্রতি রেহেম করা হয়নি। রহম, আরবিতে রহম যেটাকে বলা হয়, এটাকে হিন্দিতে বলা হয় রেহেম। তাদের প্রতি রেহেম করা হয়নি। বরং অনেক বড় বড় মানুষ তাদের অফিসে গেছে, তাদেরকে দ্বারা ফোন করিয়েছে, তাদের দ্বারা স্বার্থসিদ্ধি করেছে। তারা বুঝতেও পারেনি যে একজন সমন্বয়ককে দিয়ে টেলিফোন করে, হাসনাতকে দিয়ে টেলিফোন করিয়ে কোনো ধড়িবাজ রাজনীতিবিদ বা কোনো উপদেষ্টা সেখানে অর্থ কামিয়ে নিয়েছে, স্বার্থ কামিয়ে নিয়েছে, এটা তারা বুঝতে পারেনি। কিন্তু এখন যখন তারা বুঝতে পেরেছে, তখন তাদের আসলে করার কিছুই ছিল না। আমি গতকাল একটি টেলিভিশন টকশোতে বলেছি যে জনাব নাহিদ তিনি খুব স্বপ্নবিলাসী ছিলেন। তা না হলে একটা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসতেন না। এবং এখানে নাহিদদের সঙ্গে আমাদের যারা এই প্রজন্মে আমরা আছি, আমাদের ডিফারেন্স হলো আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তারা সবসময় স্বপ্ন দিয়ে অতিক্রম করতে চেয়েছে। আমরা জীবনের যে যুদ্ধ, সেই যুদ্ধের হাতুড়ি দ্বারা যে জিনিসগুলো আমাদেরকে পিটিয়ে পিটিয়ে শিখতে বাধ্য করা হয়েছে, ঠিক সেই বিষয়গুলোতে পরবর্তী প্রজন্ম, এখন যারা নাহিদ যে ভুলগুলো করছেন বা করে ফেলেছেন, আগামীতে নাহিদের সন্তানেরও একই ভুল করবে। এখানে যেটি দরকার সেটা হলো নবীন এবং প্রবীণের সম্মিলন। দুর্ভাগ্য, তারা যে সকল প্রবীণের কবলে পড়েছেন এরা সবাই চরিত্রহীন, ধড়িবাজ, ব্যক্তিগত জীবন তাদের কিচ্ছু নেই, না ধর্ম, না কর্ম, না সফলতা, না শান্তি, না সুখ, কোনো কিছু নেই। এদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে, মানে এদেরকে মানুষ কেন বুদ্ধিজীবী বলে, কেন দার্শনিক বলে, আমি এদেরকে বুঝি না। এদের কাছাকাছি আমি দেখেছি, এদের কাউকে আমার ভালো মানুষ মনে হয়নি। নাহিদ সার্জিসদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা এই বাংলায় তাদেরকে হুইপিং করার জন্য, তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, পরিচালিত করার জন্য ভালো কোনো মানুষ পাননি। কেউ হয়তো ভালো কিন্তু অর্ধ উন্মাদ, কেউ হয়তো ভালো কিন্তু মেন্টাল সাইকোপ্যাথি রয়েছে, কেউ হয়তো দেখা গেল যে অতি পণ্ডিত, কেউ সফল নেই। তো নানা রকম দুষ্ট বুদ্ধি দিয়ে, দুষ্ট কর্ম মানে করার জন্য প্রলোভন দিয়ে এই যে একটা এনসিপির মতো একটা সম্ভাবনাময় দল, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আমি একেবারে প্রথম দিন থেকে অনেকের কারণে আমার প্রতি বিরক্ত ছিলেন, হয়তো এখনও আছেন। ছাত্রদের এই সরকারে যোগ দেওয়াটা আমি কখনোই সমর্থন করিনি। আমি রাজনৈতিক দলগুলো যারা ক্যান্টনমেন্টে গিয়েছেন, জামাত গিয়েছে, বিএনপি গিয়েছে, সবাই গিয়েছে, ক্যান্টনমেন্টে গিয়েছে, এটা আমি পছন্দ করিনি। এর কারণ হলো পুরো শেখ হাসিনা রেজিমে যে ক্যান্টনমেন্ট তার অনুগত হিসেবে কাজ করেছে, সেই ক্যান্টনমেন্টে যারা গিয়েছেন তারা কোন বিশ্বাসে গিয়েছেন, কেন গিয়েছেন, কোন ভরসায় গিয়েছেন, আমি এটা বুঝতে পারি না। আমি যখনই বুঝতে পারিনি তখনই মনে হয়েছে যেটা আমি বুঝতে পারি না সেখানে তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রাজনীতি আমি যেভাবে দেখেছি, এখন এই সরকারে যারা আছেন বলেন তো কেউ সংসদ সদস্য ছিলেন কিনা, মন্ত্রী ছিলেন কিনা, এমপি ছিলেন কিনা, বা সত্যিকার অর্থে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা কি, কিচ্ছু নেই। কয়জন জেনারেল তাদেরকে ইতিপূর্বে স্যালুট দিয়েছে এদেরকে, কয়দিন তারা ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে গিয়েছেন, এদের সাথে ক্যান্টনমেন্টের খাতির হবে কেন? নর্মালি এই যে যারা গিয়েছেন, যে অবস্থায় হয়েছেন, দেখেন সেখানে যারা ঝানু রাজনীতিবিদ, সেই জামাতের লোক বলেন কিংবা বিএনপির লোক বলেন, তারা কিন্তু সেখানে গেছেন, তাদের ভুল হয়েছে, কিন্তু তারা সিদ্ধান্ত নিতে ভুল করেনি, তারা কিন্তু নিজেদের প্রতিনিধি দেয়নি। সেখানে সেই এনসিপিকে ব্যবহার করে, ছাত্রদেরকে ব্যবহার করে, কোথা থেকে কাদেরকে এনে কিভাবে যে এরকম একটা ক্যাবিনেট গঠন করা হলো, এইভাবে তাদেরকে শপথ নেওয়া হলো, কোথা থেকে ইউনূস সাহেবকে আনা হলো, ইউনূস সাহেব আবার এক গাদা, সে তার ব্যক্তিগত সহকারী নিয়ে আসলেন, এক গাদা উপদেষ্টা নিয়ে আসলেন, কোথা থেকে তাসনিম যারা আসলো, তাসনিম যারার সাথে নাহিদের কী সম্পর্ক, আক্তারের কী সম্পর্ক, হঠাৎ করে এসে এই এনসিপির উপর এই তাসলিম জারাকে চাপিয়ে দেওয়া হলো। এখন এই যে তাসলিম জারা, আমরা কি একটা নির্বোধ জাতি? আমরা এই মেয়েটাকে চিনি যে সে ইন্টারনেটে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম বক্তৃতা দেয়। তো
তো এই যে এই সমস্ত মেয়েদেরকে বা এই সমস্ত ছেলেদেরকে অনেকদেরকে প্রমোট করা হয়, যেমন এখন শহীদুল্লাহকে, ওই যে দৃক গ্যালারির শহীদুল আলমকে প্রমোট করা হচ্ছে, এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করা হয়েছে। এটা পশ্চিমা দুনিয়ার একটা ছলনা, এবং তারা এইগুলো প্রমোট করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এখন তাসনিম যারা আসলে কতটা ভালো, কতটা মন্দ, আপনাকে যদি বুঝতে হয় তাহলে তার বাবার সাক্ষাৎকার নিতে হবে। আপনাকে জানেন তাসনিম জারার বাবাকে? এই বাবার সাথে তার কেমন সম্পর্ক? তাসনিম জারার মাকে, এই মায়ের সাথে তার কেমন সম্পর্ক? মা কি তার মেয়ের জন্য দোয়া করে? না, এই মেয়ের ব্যবহারে মা চোখের পানি ফেলে। একটু খোঁজ নিয়ে দিয়ে খেয়ে আসুন তো কী অবস্থা। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস না কে তাদেরকে এনে এনসিপির বসিয়ে দিল, সে বিরাট এনসিপি নেত্রী। এই হলো অবুঝ বাঙালি, এই হলো আবেগী বাঙালি। আর সেই আবেগী বাঙালির কবলে পড়ে এই যে আমাদের একটা বিপ্লবের নায়ক, মহানায়ক, তারা আজ যে দুর্বিষহ জীবন যাপন করছেন, এটা কার কি এমন লাগছে জানি না, কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না। আমার কাছে এখনও মনে হচ্ছে যে এনসিপিতে অনেক টাউট, বাটপার, দুষ্ট, বদমায়েশ, মবকারী আছে, কিন্তু তারপরে শীর্ষ নেতৃত্বের বিরাট অংশ এখনও তারা যেভাবে সৎ আছে, অনেস্ট আছে, এটা প্রচলিত বিএনপি, আওয়ামী লীগ, জামাতের নেতাদের সাথে অনেক বেশি সৎ আছে। আমি এই যে যেমন নাহিদের বাবার সম্পর্কে আজে বাজে খবর আসছে, কিন্তু নাহিদের দুর্নীতি সম্পর্কে তো আমি শুনিনি। হাসনাত সম্পর্কে তো আমি কোনো কথা শুনিনি। সার্জির সম্পর্কে তো শুনিনি। সে মাঝে মধ্যে অমুকের গাড়িতে করে একটা জায়গাতে গিয়েছে, এই যা। এর বাইরে আপনি কি শুনেছেন বলেন তো তাদের সম্পর্কে? তো এরকম অনেক কথাবার্তা এখানে হচ্ছে। তো আমি যেটা মনে করি যে আমাদের তরুণ বন্ধু যারা আছেন, তারা এই হতাশার মধ্যে না থেকে তাদেরকে বিপ্লবী হতে হবে। তাদের যে পরিণতি, সেই পরিণতি তারা যাকে বলা হয় অ্যাভয়েড করতে পারবেন না। এখন যে জায়গাতে তারা দাঁড়িয়েছেন, এখানে তাদেরকে পরিণতি ভোগ করে আইদার তাদের পতন হবে অথবা তাদের সফলতা তারা দেখতে পাবেন। কাজেই তাদের পরিণতিগত এই যে 12 বছরে এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে, এখান থেকে আসলে রিনোভেশন, এখান থেকে যাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট, এখান থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব বিষয়। কাজেই তাদেরকে সবাইকে পরিণতি ভোগ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা আছে সেটা হলো নাহিদ, সার্জিসরা এখনো একটা মিডিয়া পাচ্ছেন, প্ল্যাটফর্ম পাচ্ছেন, তাদের প্রতি মানুষের অ্যাটেনশন আছে। কাজেই তারা যে কথাগুলো বলতে চান, যে কাজগুলো করতে চান, এটা ইমিডিয়েটলি, ইফ পসিবল উইদিন 48 আওয়ার্সের মধ্যে তাদের করা উচিত। উইদিন 48 আওয়ার্সের মধ্যে যত কথা আছে অকপটে। এর কারণ হলো তারা যে লোভে, যে লালসায়, যে আশায়, যে চিন্তায় বা যা ভেবে নিজেদেরকে ধৈর্যের আবরণে ঢেকে রেখেছেন, বা তারা যে আশঙ্কা করছেন, আশা করছেন, একটাও হবে না। বাস্তবতা হলো গত 14 মাসে যা কিছু ঘটেছে, এর দায় দায়িত্ব তাদের উপর আসবেই। আর সেখান থেকে দেয়ার ইজ নো ওয়ে, কোনো ওয়ে নাই। ফলে একটা সময়ে মানুষকে রুখে দাঁড়াতে হয় এবং সত্য কথা বলতে হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের এই ঘটনাটা শেষ করব। মীর কাসিম নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার জন্য অন্যতম একজন সেনানায়ক ছিলেন, বেঈমান ছিলেন, বিশ্বাসঘাতক ছিলেন। তারপর তিনি মীর জাফর আলী খানের মেয়ের জামাই ছিলেন এবং তার দক্ষিণ হস্ত। একদিকে মানে এক হাত ছিল মিরন আর এক হাত ছিল মীর কাসিম। তো মীর জাফরের উপরে আসলে ব্রিটিশ রবার্ট ক্লাইভ এত বেশি চাপ দিল, এবং তিনি বেসিক্যালি অযোগ্য ছিলেন, তার কোনো যোগ্যতাই ছিল না। তো সেই মানুষটি যখন পেরে উঠছিল না, তখন তারা মীর কাসিমকে টার্গেট করে এবং মীর কাসিমকে বাংলার নবাব বানায়। তো নবাবের আসনে বসে তিনি বুঝতে পারেন, কয়েকটা জিনিস বুঝতে পারেন, যে নবাবি চালানোটা এত সহজ বিষয় নয়। 2 নম্বর হলো যে তিনি যেহেতু নবাবের আসনে বসেছেন, তাকে মরতে হবে, এবং তার এই মুহূর্তে এখান থেকে কোনো সেভ এক্সিট নেই, তাকে মরতেই হবে। তখন তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে যারা আমার মৃত্যুকে অনিবার্য করেছে, যারা বাংলার স্বাধীনতাকে পদদলিত করেছে, যারা সিরাজউদ্দৌলাকে শেষ করেছে, তাদেরকে আমি শেষ করে যাব। যেহেতু তারা সবাই তার বন্ধু ছিল। আজকে নাহিদ যাদের কথা বলছে, বেসিক্যালি তারা তো নাহিদের আপনজন। তো তদ্রূপ মীর কাসিম এর বন্ধু ছিল জগৎ, রায়দুল্লভ, ইয়ার লতিফ থেকে শুরু করে যত বেঈমান মুনাফিক ছিল, যারা মীর কাসিমকে ভালোবাসত, বিশ্বাস করত।
সিরাজকে বিশ্বাস করতো না, সিরাজ ডাকলে হয়তো তারা যেত না। তো মীর কাসিম একেবারে যখন সিদ্ধান্ত নিলেন যে আমি এদেরকে একটা শিক্ষা দেব, এই কারণে যে আমি যে পর্যায়ে পৌঁছে গেছি আমাকে মরতে হবে, তখন তার যে দুর্গ, সেই দুর্গ ছিল মুঙ্গের দুর্গ। মুঙ্গের দুর্গ হল ভাগীরথী নদীর তীরে মুঙ্গের দুর্গ। এই দুর্গে তিনি অবস্থান করছিলেন, ইংরেজদের সাথে তার যুদ্ধ হচ্ছিল। তিনি সবাইকে দাওয়াত করলেন, সমস্ত বেঈমান এবং মুনাফিকদেরকে, এবং তাদেরকে সেই যে দুর্গ, সেই দুর্গের চূড়ায় উঠিয়ে ভাগীরথী নদীর মধ্যে ফেলে দিয়ে সবাইকে হত্যা করলেন। মীর কাসিম যদি বাংলাদেশে কোনো একটি ভালো কাজ করে থাকে, তাহলে এই যে বেঈমানদেরকে তিনি মেরে গিয়েছিলেন। নাহিদ তো সেটা মারতে পারবে না, নাহিদ মুখোশটা উন্মোচন করতে পারবেন, এবং এই কাজটি তার এবং তাদের, শুধু নাহিদ নয়, নাহিদ, সার্জিস, তারপর হাসনাত, তাদেরকে করতেই হবে। ভাই হিসেবে বলছি বা তাদের পিতা হিসেবে বলছি যে তাদের তকদির নির্ধারিত হয়ে গেছে, তাদের গন্তব্য নির্ধারিত হয়ে গেছে। দেয়ার ইজ নো ওয়ে, অন্য কোন দিকে যাওয়ার কোনো অবস্থা নেই। ফলে এখানে তারা শেষ সময়টাতে, এই সময়টিতে এই দেশের উপকার করে যাবেন, কিছু মানুষের মুখোশ উন্মোচন করে যাবেন, এবং নিজেদের যে দায় দায়িত্বটা নেই, এটা কিছুটা হইলে অনেক মানুষ বিশ্বাস করবে তাদেরকে, যে এই মুহূর্তে তারা যদি এই কথাগুলো বলে ফেলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শুভকামনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দৃশ্যমান নতুন করে আরেকটি দুরভিসন্ধি মাথায় চেপেছে একটি মহলের। রাষ্ট্রপতিকে দিয়ে সংবিধান সংশোধনের একটি অধ্যাদেশ জারি করানো এবং তার ধারাবাহিকতায় জুলাই এবং অগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়ানো, সংবিধানকে অধীনস্থ করে জুলাই আগস্ট ঘোষণাপত্র তৈরি করা, এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ আইন এই সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ 7-এ পরিষ্কারভাবে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আইন এই সংবিধান, এবং দেশে যা কিছু হবে দেশের মালিক জনগণ, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই সংবিধানের মাধ্যমে প্রতিফলিত হবে। এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে সেটা কার্যকর করা হবে। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, কোন আইন বা কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যেটা এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যদি করা হয়, যতটুকু সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে। তাহলে পরিষ্কার যে সংবিধানের 7 অনুচ্ছেদ, 7-এর 1, 7-এর 2 অনুচ্ছেদের আওতায় জনগণ ক্ষমতার মালিক, এবং জনগণের সেই ক্ষমতার অভিপ্রায়ের অভিব্যক্তি এই সংবিধান, এবং তাদের সেই ক্ষমতার প্রয়োগ হবে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে, এর বাইরে কোনো সুযোগ নাই। 2024 সালের আন্দোলনের নামে যে সহিংসতা, নৈরাজ্য, সন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, মব সংস্কৃতি, এই সব কিছুকে এখন বৈধতা দেবার জন্য সংবিধানের চেয়ে বড় সংবিধান একটা তৈরি করার আগ্রহ সৃষ্টি হয়েছে। কি তার নাম? জুলাই সনদ। তো সেই সনদ এমন হবে যে সনদ, এই যে সংবিধান যেটাকে বলা হয়েছে দেশের সর্বোচ্চ আইন, এর চেয়েও সেটা বড় হয়ে যাবে, বড় সংবিধান সেইটা, আর এটা হয়ে যাবে অধীনস্থ সংবিধান। এজন্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করানো হবে। রাষ্ট্রপতি সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদে অধ্যাদেশ জারি করতে পারেন। কোন কোন ক্ষেত্রে? আসুন আমরা সে বিষয়টা নিয়ে একটু আলাপ করি। 93-তে বলা হয়েছে, সংসদ যদি কার্যকর না থাকে, অর্থাৎ সংসদের সেশন না থাকে, সেই ক্ষেত্রে যদি শব্দগুলো আমরা একটু দেখি, সংসদ ভাঙিয়ে যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত কোন সময় রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতির যেরূপ প্রয়োজনীয়তা বলে মনে করেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন। কিন্তু কোন কোন ক্ষেত্রে করতে পারবেন? যাহাই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না,
যেটা সংসদে করা যায় না সে অধ্যাদেশ উনি জারি করতে পারবেন না। দ্বিতীয়, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, শেষ অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। খেয়াল করবেন, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত হইয়া যায় বা রহিত হয়ে যায় তাহা করিতে পারবেন না। তাহলে এই সংবিধানে যেটা নাই সেটা উনি জারি করতে পারবেন না। আর্টিকেল 93 খ অনুচ্ছেদ গ অনুচ্ছেদে বলছে, যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়। আমরা একটি জায়গায় কনফাইন্ড করি, যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত আর রহিত হইয়া যায় এমন অধ্যাদেশ তিনি দিতে পারবেন না। এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। ক্লিয়ার, গণভোটের কোনো বিধান নাই। রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে বা বন্দুকে নলের মুখে অথবা চাপ সৃষ্টি করে যদি বলা হয় আপনি একটা অর্ডিন্যান্স দেন যে গণভোট হবে, এই সংবিধানে যেটা নাই সেটা রাষ্ট্রপতি দিতে পারবেন না। তাহলে আমাদের কাছে পরিষ্কার, সংবিধানে যেটা নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারবেন না। এখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারির আইনগত কোনো সুযোগ এই আইনে, এই বইতে রাখা হয়নি। তাহলে রাষ্ট্রপতি কিসে দেবেন? কারণ অধ্যাদেশ জারির ক্ষেত্রে প্রিকন্ডিশনটাই হচ্ছে যেটা এই সংবিধানের আওতায় আছে কেবল সেইটা জরুরি প্রয়োজনে দিতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? যদি সংসদ ভেঙে যায় বা সংসদ যদি অধিবেশনে না থাকে অথচ জরুরি প্রয়োজন আছে সেই ক্ষেত্রে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতি কোন কোন ক্ষেত্রে পারবেন। দুইটা জায়গায় তিনি পারবেন নিজে। একটা হচ্ছে দেশের প্রধান বিচারপতি নিয়োগ, দ্বিতীয়টা প্রধানমন্ত্রী নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগটাও সংসদ নির্বাচনের পরে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে তাদের প্রমাণ করতে হবে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের সরকার গঠনের জন্য আহ্বান জানান। তখন রাষ্ট্রপতি তাদেরকে আহ্বান জানাবেন এবং ওই দলের রেজুলেশনে বা ডিজায়ারে যার নাম বলা হবে তাকে তিনি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করবেন। অর্থাৎ একমাত্র মহামান্য রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনোটা কার্যকরভাবে করতে পারবেন না প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে রাষ্ট্রপতি গণভোটের ডিসিশন কার রিকোয়েস্টে দেবেন? প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী দেশের বাইরে। এই সংবিধানে বাইরে যে উনি কিছু করতে পারবেন না। এই সংবিধানে কোথাও প্রধান উপদেষ্টা নামক পদ নেই। তাহলে প্রধান উপদেষ্টা যদি অনুরোধ করেন তাহলে সেটা কি আমাদের সংবিধানের 93(1) গ অনুচ্ছেদে আসলো? খ অনুচ্ছেদে আসলো না। বলা হয়েছে সংবিধানে যেটা নাই সেটা উনি করতে পারবেন না। আর পৃথিবীর ইতিহাসে রেকর্ড নাই যে রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে সংবিধান পরিবর্তিত হয়। আর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে গেলেও প্রধানমন্ত্রী ডিজায়ার করবেন তখন করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? যদি সংসদ ভেঙে যায় অথবা সংসদ অধিবেশনে নাই কিন্তু জরুরি প্রয়োজন আছে। তাহলে এই যেসব পণ্ডিতরা বলতেছেন যে একই দিনে জাতীয় সংসদের ভোট হবে, ওই দিনে একটা গণভোট হয়ে যাবে, এই গণভোট কোথায়? আমার এই সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। গণভোটের পদ্ধতিতে আসতে গেলে এই সংবিধানটাকে আগে সংশোধন করতে হবে। সংশোধন করে গণভোটের বিধান এখানে সংযুক্ত করতে হবে। তারপরে তাহলে সংবিধান সংশোধন কে করতে পারবে? জাতীয় সংসদ। তাহলে আগে জাতীয় সংসদে নির্বাচন হতে হবে এবং নিরঙ্কুশ 2/3 সদস্যদের ভোটে সংবিধান সংশোধন হতে পারে। তাও সংবিধানের 7(2) অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার, মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোনো সংশোধনী সংবিধানের বা কোনো আইন কিছুই করা যাবে না। তাহলে সুযোগ কোথায়? আদৌ কোনো সুযোগ নেই। আর এই সংবিধানটাকে সংবিধানের সাথে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে এটা যদি কেউ ভুলে যান লাভ হবে না। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
এবং জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহা হইলে সেই আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। এখানে পরিষ্কারভাবে বলা হলো, দেশের সর্বোচ্চ আইন এটা জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, এবং সেই অভিব্যক্তিটা কার্যকর হবে এই সংবিধানের অধীনে। ফলে যারা গণভোট দিয়ে অথবা রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্স জারি করে সংবিধান সংশোধন করতে চান, তাদেরকে বলবো, দয়া করে আমি যে আর্টিকেলগুলো বললাম এগুলো একটু পড়ে দেখেন। অসম্ভব। বাড়ির মালিকের অধীনের চাকরকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া যায় না। মালিকে দেশের জনগণ, সেই জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি হচ্ছে এই সংবিধান। এই সংবিধানের অধীনে সবকিছু হতে হবে, এর অধীনে, এর কর্তৃত্বে, এর বাইরে কোনো সুযোগ নাই। কাজী যারা অল্পবিদ্যা ভয়ঙ্করী পণ্ডিত হয়ে যেতে চাচ্ছেন, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এবং আরো যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজন বোধে বিখ্যাত আইন প্রণেতা ন হলেও কিন্তু আইনজ্ঞ ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের সাংবিধানিক আইন সংক্রান্ত বইটা পড়েন। বাংলাদেশের জুডিশিয়াল প্রনাউন্সমেন্টের সংবিধান সংক্রান্ত সিদ্ধান্তগুলো পড়েন। রাষ্ট্রপতিকে দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কোনো বিধান নাই, একইভাবে রাষ্ট্রপতিকে দিয়ে গণভোটের কোনো বিধান করার কোনো সুযোগ নাই। দেশটি এখন এই সংবিধানের অধীনে চলছে। রাষ্ট্রপতি এই সংবিধানের অধীনে নির্বাচিত। এখন যারা ক্ষমতায় আছেন তারাও এই সংবিধানের অধীনে শপথ নিয়ে বলেছেন, এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। ফলে জুলাই আগস্ট ঘোষণা আত্মরক্ষার জন্য, সেফ এক্সিটের জন্য, অপরাধের দায় থেকে নিজেকে রক্ষা করার জন্য যারা অনেক স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বঙ্গবন্ধুর খুনিরাও দেখেছিল, লাভ হয়নি। এক্সিটের কোনো সুযোগ নাই, হয় আজ না হয় কাল। ইংরেজি ওয়ার্ডটা দিয়ে বলতে চাই, সুনার অর লেটার। অপরাধের দায় থেকে মুক্তির কোনো সুযোগ নাই। কাজী সংবিধানের বাইরে যতটুকু করেছেন ততটুকুর থেকে এক্সিটের সুযোগ নাই, বাকি তো প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেফ এক্সিট মানে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে মোটামুটি ভালো একটা নাটক জমে উঠেছে। এমনকি মাঝে মাঝে মনে হয় যে একটা পুরনো প্রবাদ আছে না, এই চোরের মায়ের বড় গলা, সেরকম গলাও যেন শুনতে পাচ্ছি। দেখুন, প্রথম প্রসঙ্গটা তুলেছিলেন একজন সাবেক উপদেষ্টা, তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন, লিয়াজও মেনটেন করছেন। কেন? সেফ এক্সিটের জন্য, যাতে তাদের দায়িত্ব শেষে যাতে তারা কোনো ধরনের আইনগত ঝামেলায় না পড়েন, কোনো দুর্নীতির মামলায় জড়িয়ে না যান, অথবা অন্য কোনো অপরাধের জন্য কোনো সাজার সম্মুখীন তাদেরকে না হতে হয়। এবং উনি বলার পর 3-4 দিন হয়ে গেল, প্রথম কেউ কিছু বলছিলেন না। প্রথমে কথা বললেন মৎস্য বিষয়ক উপদেষ্টা। উনি যে কি বললেন আমি কিছু বুঝলাম না, তবে যাই হোক, উনি বললেন যে না, সেফ এক্সিট নিতে হবে। কেন নিতে হবে না, আমরা তো ভালোই করছি, ওরকম। এরপর আজকে আমরা দেখলাম যে আরেকজন উপদেষ্টা, এই পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উনি কিন্তু আবার আজকে বেশ সচিবালয়ে স্পষ্টভাবে বলেছেন যে ওনার সেফ এক্সিট কেন নেবেন। এবং উনি বলেছেন যে যদি কেউ সেফ এক্সিটের অভিযোগ তুলে তাহলে তাকে তথ্য প্রমাণ সহ যেন উনি দেন। উনি এই চ্যালেঞ্জটা করলেন। আপনাদের মনে আছে, আমিও কিন্তু 2 দিন আগে যখন প্রথম এটা নিয়ে কথা বলি, তখন আমি বলেছিলাম যে নাহিদ ইসলামের এখন উচিত হবে তথ্য প্রমাণ সহ নামগুলি বলে দেওয়া।
কেন উনি তথ্য প্রমাণ দিবেন না? যখন নাম দিবেন, যদি উনি তথ্য প্রমাণ না দেন তাহলে তো এটা সবার উপরেই কিন্তু ছড়িয়ে পড়ে। এখন উনি কি প্রেশারের মুখে পড়ে চুপ করে থাকবেন? দেখুন, আপনারা মনে করতে পারবেন আরও কিছুদিন আগে একজন সাবেক সচিব তিনি প্রশাসন ক্যাডারের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে এই সরকারের 8 জন উপদেষ্টার ব্যাপারে, তাদের দুর্নীতির ব্যাপারে তথ্য প্রমাণ ওনার কাছে আছে। এবং আছে যে এটা বলার পর নানা রকম হইচই হয়েছে। উনি কিন্তু 8 জনের কারো নাম দেননি। নাম না দেওয়ার ফলে পরের দিন দেখলাম উনি চুপ হয়ে গেলেন, আর কেউ কিছু বললেন না। আমি সন্দেহ করি, আবার বলছি, আমি সন্দেহ করি ওই 8 জন কোথাও ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, করে ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে থামিয়ে দিয়েছেন। এবং উনিও, ওই লোকটা যিনি সাবেক সচিব, এবং উনি একসময় খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ ছিলেন, বিএনপির খুব ঘনিষ্ঠ ছিলেন, এখনও খুব ঘনিষ্ঠ আছেন, এবং এই ঘনিষ্ঠতার জোরে উনি অফিসার্স ক্লাবেরও অনেক বড় পদ বাগিয়েছেন, কোনো সন্দেহ নাই। আমি সন্দেহ করি উনি একটা বিপুল পরিমাণ অর্থ পাওয়ার জন্যই ওই 8 জনের নাম বলেছিলেন। ওনার কাছে তথ্য প্রমাণ নেই এটা আমি বিশ্বাস করি না, আমি মনে করি আছে। তথ্য প্রমাণ না থাকলে উনি ওভাবে কথাটা বলতেন না প্রকাশ্যে। এবং যখন বলেছেন, তার সামনে থাকা সমস্ত সচিব এবং প্রশাসন ক্যাডারের অন্য অন্য যত লোক ছিল সবাই কিন্তু হাততালি দিয়ে ওনাকে বাহবা দিয়েছেন। তার মানে যারা ওখানে ছিলেন, যারা উপদেষ্টার সঙ্গে কাজ করেন, তাদেরও বোধহয় এই বিষয়টা কমন পড়ে গিয়েছিল। তারপর কিছু হলো না কেন সবাই চুপ হয়ে গেল? উনি তো পারতেন এই 7 জন 8 জনের যে তথ্য প্রমাণ ওনার কাছে আছে দুদককে দেওয়ার জন্য। উনি তো পারতেন এই 8 জন দুদক যদি কোনো অ্যাকশনে না যায় উনি এটা প্রেসের কাছে নিয়ে আসতে পারতেন। 8 জন করাপ্ট লোক যদি একটা উপদেষ্টা পরিষদে থাকে, সরকারের মন্ত্রী পরিষদে থাকে, তাহলে দেশটার কী অবস্থা হওয়ার কথা? তাহলে উনি কি দেশের পক্ষে বলেছেন কথাটা, নাকি উপদেষ্টাদেরকে ধমক দিয়ে নিজের পক্ষে কিছু মাল কামাই করার জন্য বলেছেন, নাকি উপদেষ্টাদেরকে হেল্প করেছেন? কোনটা? এখানে সবচেয়ে ভালো পদ্ধতি হলো উনি যে দেশের পক্ষে, জনগণের পক্ষে কথাটা বলতেন, সেক্ষেত্রে ওনার নামগুলি প্রকাশ করা ফরজ ছিল। উনি ফরজ লঙ্ঘন করেছেন। ওনার ফরজ লঙ্ঘন করার জন্য আমি মনে করি ওনার কবিরা গুনাহ হয়েছে। উনি ভয়ঙ্কর অন্যায় করেছেন। আমি কবিরা গুনাহ কথাটা এমনি বলার জন্য বললাম, কিন্তু উনি ভয়ঙ্কর অন্যায় করেছেন। উনি লেনদেন করে চুপ হয়ে গেছেন। একই রকম কথা আমি এখানেও বলবো। নাহিদ ইসলামকে নামগুলি বলবেন, যদি নাম না বলেন তাহলে আমি মনে করব উনিও লেনদেনের মাধ্যমে চুপ হয়ে যাচ্ছেন। মালপানি পেয়েছেন অথবা সুযোগ সুবিধা পেয়েছেন, ক্যাশ অর কাইন্ড আমি জানি না। এবং এগুলোর পরে আজকে দেখলাম সৈয়দ রিজওয়ানা হাসানও কিন্তু একই চ্যালেঞ্জ করলেন যে অভিযোগগুলির তথ্য প্রমাণ ওনারা দিচ্ছেন না কেন, পরিষ্কার তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। এবং উনি বলেছেন, ওনার কথাটা শুনুন উনি কী বলেছেন। উনি বলেছেন যে উনি মানে নাহিদ ইসলাম এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো ওনাকে পরিষ্কার করতে হবে। তাকে তার বক্তব্যকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে। তার মানে কি হচ্ছে, উনি সম্ভাব্য দুটো জিনিস দেখেছেন। একটা হলো যে ওনার নিজস্ব কোনো ক্ষোভ আছে অথবা ওনার কোনো অভিমান আছে। নেইটা কি? নেই হলো সত্যতা। তার মানে রিজওয়ানা হাসানের কথায় নাহিদ ইসলাম একজন মিথ্যাবাদী। কথা পরিষ্কার ভাই, কথা পরিষ্কার। এখন নাহিদ ইসলাম কি ওনার এই মিথ্যাবাদী এই বিশেষণটার নামের সঙ্গে জুড়ে নিয়েই বাকি সময় কাটাবেন, নাকি সত্যবাদী হিসাবে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করতে চাইবেন? কেউ কেউ তো বলবেন আমি নাহিদ ইসলামকে উস্কে দিচ্ছি। যদি বলেন আমি তার সঙ্গে একমত, আমি উস্কে দিচ্ছি। কারণ আমি উস্কে দিচ্ছি নাহিদ ইসলামের সঙ্গে অন্য কারো যুদ্ধ দেখার জন্য না, আমি উস্কে দিচ্ছি এই দেশটার ভালোর জন্য। আমি উস্কে দিচ্ছি এই চোর এবং মিথ্যাবাদী, কে চোর কে মিথ্যাবাদী, এটা প্রমাণিত হওয়ার জন্য। কারণ এরা একজন আমাদের এখন এইমাত্র দেশ চালাচ্ছেন, আর একজন দেশ চালাতে চাইছেন। দুজনের ব্যাপারে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। দেখুন, তথ্য প্রমাণ কথা যদি বলা হয়, আমি রিজওয়ানা হাসানকে বলি, আজকে থেকে বেশ কিছুদিন আগে, এই গত মাসের 25 তারিখে সোশ্যাল মিডিয়ায় একজন সাংবাদিক আছে আমাদের খুব সক্রিয়, উনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা রকম তথ্য প্রমাণ সন্নিবেশ করেন। এবং সেখানে উনি একটা তথ্য, মিস্টার জুলকারনাইন স্যার,
উনি একটা তথ্য দিয়েছিলেন যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার কেশিয়ার হিসেবে যাকে অভিহিত করা হয় সেই জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার বিশাল প্রপার্টি এখন রক্ষণাবেক্ষণ করছেন, মালিকানায় আছেন কে? এই রিজওয়ানা হাসানের স্বামী এবং পুত্র। এটা উনি তথ্য প্রমাণ সহ লিখেছেন, ডকুমেন্টও দিয়েছেন। এবং প্রশ্ন হচ্ছে ওনাদের যে হামিদ সোয়েটার, নসরুল হামিদ বিপুর যে হামিদ সোয়েটার, সেটার মালিকানা এখন এই দুজনের নামে, রিজওয়ানা হাসানের স্বামী এবং পুত্রর নামে ট্রান্সফার করা হয়েছে। এটা অনেকেই দীর্ঘদিন ধরে জানতেন যে বিপুর সঙ্গে রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এটা অনেক বছর ধরে সম্পর্ক। আমি এটাও বলবো যে আওয়ামী স্বৈরাচারের সবচেয়ে সুবিধাভোগী যে 2-3 জন লোক, তাদের একজনের সঙ্গে যাদের ঘনিষ্ঠতম সম্পর্ক, বন্ধু বলা হয়ে থাকে, তার পরিবারের লোককে উপদেষ্টা হয় কিভাবে? এটা একটা বেসিক কোশ্চেন। আওয়ামী পরিবারের একজন লোক হেঁটে গেলে পর তার ছায়া যার উপর পড়েছে তাকেও কিন্তু স্বৈরাচারী আখ্যা দিয়ে মবের শিকার হতে হয়েছে। তো উনি কিভাবে উপদেষ্টা হয়ে গেলেন? প্রশ্নের জবাবটা কি? এবং বিপুল সম্পত্তি যে ওনাদের কাছে, ওনার ফ্যামিলির কাছে রয়ে গেছে, এখন ওনারা তো বলবেন এগুলো আমাদের নামে ট্রান্সফার হয়ে গেছে। আরে ভাই, এস আলমের অনেক সম্পত্তি তার বাড়ির কাজের লোকের নামে ট্রান্সফার হয়ে গেছিল, হয়েছিল না? কিভাবে বাংলাদেশের সম্পদ কার নামে কোনটা থাকে এটা তো আমরা বুঝি, সবাই জানে। এখনও মানে উনি চলে যাওয়ার আগের দিন পর্যন্ত এই শিল্পের যে অ্যাসোসিয়েশন, তার ডিরেক্টরিতে পর্যন্ত তাদের নাম আছে, সবাই জানে এটা তাদের প্রপার্টি। উনি দেখভাল করতেন এবং এখনও দেখভাল করে যাচ্ছেন। এটা দৃশ্যত। আরও কত সম্পদ এখন পর্যন্ত শুনেছেন যে নসরুল হামিদ বিপুর কোনো সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলা হয়েছে? উনি তো শেখ হাসিনার কেশিয়ার ছিলেন রে ভাই, তার প্রপার্টি কিন্তু খুব নিরাপদ আছে। উনি অত্যন্ত নিরাপত্তার মধ্যে দেশ ত্যাগ করতে পেরেছেন। কার ছত্রছায়ায়? কিভাবে? এই সমস্ত প্রশ্নের জবাব কি সৈয়দ রিজওয়ানা হাসান দিয়েছেন? উনি এখন নাহিদ ইসলামের কাছে প্রশ্ন চাচ্ছেন কেন? আপনি এটাকে ক্লিয়ার করেন ভাই, আপনি নামে উত্থাপিত ক্লিয়ার করতে পেরেছেন? আমরা গতকালকে দেখেছি যে একটা নিউজ দেখলাম আমরা প্রথম আলোতে, দুটো বেসরকারি টেলিভিশনকে এই সরকার আগের নিয়মে মানে স্বৈরাচারী সরকার যেভাবে চালাতো সেই নিয়মে দুটো বেসরকারি টেলিভিশনকে অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন দিয়েছে তারা কারা? দুজনের নামে আরিফুর রহমান, একজন আরিফুর রহমান, একজন আরিফুর রহমান তুহিন। এরা কারা? এদের একমাত্র পরিচয় হলো এরা নাগরিক পার্টির সঙ্গে অথবা নাগরিক পার্টির আগে যে নাগরিক কমিটি ছিল তাদের সঙ্গে রিলেটেড। তার মানে ওরা নিজেদের দুজন লোককে দিয়েছেন। নুরুল হক নূর, যাকে ভিপি নূর হিসেবে সবাই চিনে, গণ অধিকার পরিষদের যিনি মূল নেতা, তিনি আজকে বলেছেন যে এদেরকে তো আমি চিনি, এরা তো একসময় আমার সঙ্গে আন্দোলন করতো, আমার সঙ্গে সংগঠন করতো, এদের তো ঢাকা শহরের সংসার চালানোর অবস্থা নাই। এদের একজন একটা ইংরেজি পত্রিকা চাকরি করতো, আরেকজন একটা পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিল। দেখেন ভাই, আমি অনেক বছর, প্রায় 3 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করি। কোন সাংবাদিকতা মানে কোন পত্রিকার কেমন বেতন স্কেল এটা আমি খুব ভালোভাবে জানি। একটা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার কত হাজার টাকা বেতন পায় এটাও আমি জানি। 10-12 হাজার টাকার উপরে কেউ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার বেতন পায় না ভাই। তো তারা সংসার চালাতে পারতো না আগে, তারা টিভির মালিক হয়ে গেল। টেলিভিশন চালাতে গেলে প্রথমত নিয়ম আছে, কিন্তু আপনি টিভিতে চালাবেন, আপনার প্রপার্টি দেখাতে হবে, আপনার ব্যবসা দেখাতে হবে, আপনার ইনকাম ট্যাক্স দেখাতে হবে। এগুলো এরা কীভাবে দেখালো? এদের সম্পর্কে কে না জানে? মালিক হয়ে গেল। কে মালিক? তাদের লাইসেন্স দিল, তথ্য মন্ত্রণালয় দিল। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? মাহফুজ আলম আছেন। কয়েকদিন আগে এই মাহফুজ আলম কয়েকদিন আগে সিজিএসের একটা প্রোগ্রামে বড় বড় কথা বলেছেন, কিন্তু কথা বলে আমারও ভালো লেগেছিল যে কীভাবে সরকার গঠন হওয়ার পরে আওয়ামী লীগ আর জামাত বিভিন্ন পদ দখল করেছে বলেছিলেন। কিন্তু ওইখানে আরেকজন সাংবাদিক মিস্টার কামাল আহমেদ, যিনি ডেইলি স্টারে আছেন এবং উনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন, উনি জিজ্ঞাসা করেছিলেন তাকে, আপনারা নতুন একটা টেলিভিশন দিচ্ছেন কিনা? মাহফুজ আলম মুখ পুষে না করেছে, না আমরা দিচ্ছি না। তার 1 সপ্তাহের মধ্যে দেখলাম 2টা টেলিভিশনের পারমিশন হয়ে গেল। মাহফুজ আলম এবার কী বলবেন? মাল খেয়েছেন? আমি তো সন্দেহ করি। আপনার এই সন্দেহ মোচন করা আপনার দায়িত্ব। আপনি 2 দিন আগে বলেছেন যে আপনারা কোনো টেলিভিশনের লাইসেন্স দিচ্ছেন না। তার 1 সপ্তাহ না যদি আমার দেখলাম যে 2টা টেলিভিশন লাইসেন্স পেয়ে গেল, তারা কারা? আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভাই এটাকে বলে স্বজনপ্রীতি বলা হয়? স্বজনপ্রীতি কি অন্যায় নয়? যারা স্বজনপ্রীতি করবেন তারা কি আগামী সরকারের যখন কেউ আসবে, যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে, যদি কোনো সেন্সিবল গভর্নমেন্ট আসে, তারা কি এই স্বজনপ্রীতিগুলোর জন্য তার বিচারের মুখোমুখি এদেরকে করবেন না? করবেন তো। এবং করবেন বলেই এই আশঙ্কা থেকেই তারা কিন্তু এখন সেফ এক্সিট খুঁজছেন। অস্বীকার করে লাভ নাই, বলুন, কথা বলুন। আমরা আরও অনেক ঘটনা জানি। আজকে কোনো একজন উপদেষ্টা পদত্যাগ করুন, কালকে দেখবেন তার বিরুদ্ধে কত কত অভিযোগ চলে আসে। এখন অনেকে ভয়ে বলে না, কারণ উপদেষ্টাদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, কারে কোন প্যাচে ফেলাই দেয় তাদের কোনো ঠিক নাই। কিন্তু এখন কেউ কিছু বলে না। যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার অনেক অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না তো। পলিটিক্যাল লিডাররা মেঠো বক্তৃতা করতেন, এর চেয়ে বেশি কিছু হতো না। এখন তো সব বেরিয়ে আসছে, এটাই হয়। কাজেই চলে যাওয়ার আগে আপনারা অনেক কিছু হয়তো জানবেন। তো এই যে বিষয়গুলো ভাই, এগুলোর তো একটা বিচার হওয়া দরকার। আর ওই বড় বড় কথা না বলে আত্মপক্ষ সমর্থন আপনি জবাব দেন। রিজওয়ান হাসান বললেই পারেন, দেখান আপনারা আপনাদের সঙ্গে নসরুল আহমেদ বিপুর পারিবারিক সম্পর্ক আছে কিনা দেখান, বললেই তো হয়। এত সহজ না ভাই। আর নাহিদ ইসলাম আপনাকেও বলি, ওই সাবেক সচিব সাহেব ওনাকেও বলি, ভাই এই ধরনের সুইপিং কমেন্ট করবেন না। যদি তথ্য থাকে প্রকাশ করুন, প্রকাশ করতে না পারলে বলবেন না। আর মাল খেয়ে যদি ছেড়ে দেন, আপনাদেরও একদিন বিচারের মুখে পড়তে হবে। সম্মানিত দর্শক, বাংলাদেশের একটি সুপরিচিত গণমাধ্যম বিবিসি বাংলা, এটি মূলত ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি বা বিবিসি ইংল্যান্ড তার একটি অঙ্গ প্রতিষ্ঠান, বাংলা ভাষায় প্রচারিত হয় এবং বাংলাদেশে মূলত এই মুহূর্তে তারা এই অন্য সবার মতো কন্টেন্ট তৈরি করছে। মানে বিবিসি বাংলা বলতে একটা সময় রেডিওতে যে খবর প্রচারিত হতো, বিবিসি বলতে একটা সময় যেভাবে ব্রিটিশ টেলিভিশনে যেভাবে খবর প্রচারিত হতো, সেটা এই বাংলাদেশ বিবিসি বাংলা সেটা করে না। তাদের একটা ফেসবুক পেজ আছে, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং তাদের ইউটিউব চ্যানেলে তারা প্রতিনিয়ত যে আমি বা আপনি আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমাদের মতোই তারা কন্টেন্ট তৈরি করে। এবং এখানে খবরের এত দুর্ভিক্ষ যে আমার চ্যানেলে, মানে এই যে আপনারা যেটা দেখছেন, এখানে যত লোক এই চ্যানেল দেখে তার চাইতে বিবিসির যে খবর, বেশিরভাগ খবর মানে ওভাবে লোকজন দেখে না। মানে তাদের মান এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য সব কিছু করতে রাজি। এবং এখানে এদের আন্তর্জাতিকভাবে একবার বাংলাদেশে যে প্রখ্যাত, আলোচিত, বিতর্কিত যে নায়ক হিরো আলম, তো হিরো আলমকে নিয়ে বিবিসি বাংলা না, একেবারে বিবিসি যে টেলিভিশন, সে টেলিভিশন বিশাল এক খবর তারা প্রচার করেছিল যে বাংলাদেশে এরকম হিরো আলমকে নিয়ে এই হচ্ছে। কি হয়েছে আমি কখনো দেখিনি, আমার সেই রুচি হয়নি। তো সেই বিবিসি বাংলা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে একটা সাক্ষাৎকার তৈরি করেছে, 2 দফা, মানে 2টো অংশ। এবং স্কাইপেতে বা অনলাইনে টেলিভিশনের পর্দায় বসে জনাব তারেক রহমান লন্ডনে যেভাবে স্কাইপেতে তিনি তার দল চালান, ঠিক একইভাবে স্কাইপেতে তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। আর বিবিসি বাংলাতে কর্মরত 2জন সিনিয়র সাংবাদিক, এবং তিনি একজনের মধ্যে যিনি বিবিসির প্রধান ব্যক্তি, তিনি আর একজন কাদির কল্লোল, তিনিও বেশ সিনিয়র সাংবাদিক। এই 2জন তাকে নানা রকম প্রশ্ন তারা করেছেন। এখন এই সকল প্রশ্নের উত্তর জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন, খুবই সাধারণ স্বাভাবিকভাবে দিয়েছেন। এবং তিনি এমন কোনো নতুন কথা বলেননি যে কথা আমাদের স্বপ্ন দেখাতে পারে, যে কথা আমরা কখনো শুনিনি। এর কারণ হলো তিনি প্রায় প্রতিদিনই 10-12টি করে স্কাইপে মিটিং করছেন, নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। আর সে সকল কথাবার্তা বলতে গেলে বা বলতে গিয়ে তাকে প্রতিদিনই তার মনের কথা, চিন্তা, দেশ নিয়ে তার চিন্তা, এগুলো তাকে বলতে হচ্ছে। তো ফলে কি হলো, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন ইত্যাদি নানা বিষয়গুলো জনগণের সামনে বলতে গেলে চলে আসে। তিনি লন্ডনে থাকা সত্ত্বেও আমরা তার সেই ইন্টারনেটে তার যে উপস্থিতি এবং তার স্কাইপের ভাষণের কারণে তার লাইব্রেরিতে কয়টি বই আছে, তার রুমের
যে রুমে বসে তিনি ভিডিও করেন সেই রুমটা কত বাই কত, মানে ছোট কতটুকু, তার যে বিড়াল আছে সেই বিড়ালের পশম কেমন, গায়ের রং কেমন, তারপর সেই বিড়াল নিয়ে তিনি ঘরের মধ্যে কোথায় যান, বাইরে কোথায় যান, এই সকল বিষয়গুলো মূলত আমাদের সবারই জানা। তো এই সকল জানা প্রশ্নই বিবিসির যারা সাংবাদিক তারা করেছেন। আর বাইরে যেটি করেছেন সেটা হলো কতগুলো বিষয় একেবারে নতুন, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। যেমন জনাব তারেক রহমান সাহেব এবং তার ভাই আরাফাত রহমান সাহেব কোকো, তারা শৈশবে এবং কৈশোরে ছাগল লালন পালন করতেন তার বাড়িতে, এটা আমরা জানতাম না। তারা ছাগল, যে মনিউল রোডের যে বাড়িটি ছিল শেখ হাসিনা ভেঙে দিয়েছে, ওখানে তাদের একটা রীতিমতো মিনি জু ছিল। তার মা সেখানে মুরগি লালন পালন করতেন, মোরগ ছিল, মুরগি ছিল, তারপরে তাদের অনেকগুলো পাখি ছিল, বিভিন্ন রকমের পাখি ছিল। এর মধ্যে ময়না পাখি ছিল, বরিশালের ময়না পাখি, যেটা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো। তো খুবই সাবলীলভাবে অন্তরঙ্গ পরিবেশে জনাব তারেক রহমান সাহেব এই কথাগুলো বলছিলেন। একেবারে ঘরোয়া কিছু কথাবার্তা আমরা এখানে জানলাম, কিন্তু মূলত যে রাজনীতি, যে বিষয়গুলো মানুষ জানতে চাচ্ছে, এই বিষয়ে তার যে লিডারশিপ, তার যে দৃঢ়তা, এই বিষয়গুলো জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যে ফুটিয়ে তোলার জন্য বিবিসি সাংবাদিকরা হয়তো চেষ্টা করেননি, বা তারেক রহমান সাহেব নিজেও চেষ্টা করেননি। এখানে যে কথাগুলো আসছে সেই কথাগুলো বিএনপির যারা কর্মী এবং সমর্থক তারা তো মহা খুশি। নেতা যদি হতে হয় তো এরকমই হওয়া উচিত। এত সহজ সরল নেতা বাংলাদেশে কি দ্বিতীয়জন হতে পারে? বা এত স্বাভাবিকভাবে ভদ্রতা নিয়ে, হাসি মুখে, মৃদু হাস্যরস দিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, এভাবে কি শেখ হাসিনা কোনোদিনই কথা বলতে পারতেন? শেখ হাসিনা কথা বলতে গেলেই তো তিনি মুখ বাঁকা করতেন, তারপর দাঁতে দাঁত চিপতেন, প্রতিপক্ষকে 10-12টা গালি দিতেন, তারপরে ঠাট্টা করতেন, হাসি তামসা করতেন। তারেক রহমান সাহেব তো সেটা করেননি। তিনি যেটা করেছেন সেটা একটা, যাকে বলা হয়, অনন্য উদাহরণ। এইভাবে বিএনপির যারা লোকজন তারা তারেক রহমান সাহেবের পুরো সাক্ষাৎকারটিকে টুকরো 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 করে তারা যত সম্ভব এটিকে প্রমোট করে দেখাতে চাচ্ছেন যে আসলে তাদের যে নেতা, এ নেতা যুগে যুগে আসে না, বহু বছর পরে নয়, শত বছর পরে এরকম একজন যোগ্য নেতা আসেন। তারা ওটাই চিন্তাভাবনা করছেন এবং তারা ওইভাবে তারেক রহমানকে তারা যে ভালোবাসেন এই সাক্ষাৎকারের মাধ্যমে তাকে ঠিক সেই পর্যায়ে তুলে দেওয়ার চেষ্টা তারা চালাচ্ছেন, এবং এটা রাজনীতিতে স্বাভাবিক ব্যাপার। তিনি কেবল যে বিবিসি বাংলাদেশের তাদের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তা নয়, এর বাইরে তিনি ফাইন্যান্সিয়াল টাইমস, ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস, সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছেন। এবং আপনারা যারা জানেন যে ফাইন্যান্সিয়াল টাইমস যে পত্রিকাটি, এটি মূলত এখন ব্রিটেনের যে সরকার রয়েছে সেই সরকারের বিরোধী একটা পত্রিকা ব্রিটেনে, এবং এটা 100 বছরের পুরনো পত্রিকা, অনেক পত্রিকা। এবং তারা সেই যাকে বলা হয় কেয়ার স্ট্রমার কিংবা টিউলিপ সিদ্দিকী, অর্থাৎ এখন যারা সরকার পরিচালনা করছেন তাদের বিরুদ্ধ পক্ষ, এবং তাদের বিরুদ্ধে মানে কেউ যদি একটা উফ শব্দ করে সেটাকে তারা একটা অ্যাটম বোমা বানিয়ে এই ফাইন্যান্সিয়াল টাইমস প্রচার করে। ইংল্যান্ড এবং আমেরিকাতে, এমনকি ইউরোপে সংবাদপত্রগুলো কিন্তু তারা তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে ফেলেছে। শত শত বছর ধরে তারা এই কাজই করবে। যেমন ডেইলি সান, ডেইলি মিরর, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, তারা সেই কাজ করে। ফাইন্যান্সিয়াল টাইমস কী করবে, ইকোনমিক্স কী করবে, দ্য টেলিগ্রাফ কী করবে। মানে তারা কোনো একটা দলকে যদি সমর্থন করে, বাংলাদেশে যেমন ধরুন বাংলার বাণী বলতে একটা সময় যেমন আওয়ামী লীগ বুঝাতো, তারপরে সংগ্রাম বলতে যেভাবে জামাত বুঝায়, আর সেই দৈনিক দিনকাল বলতে যেভাবে বিএনপি বুঝায়, তো এটা বোঝানো গেলেও এদের কারোরই পাঠক নেই আমাদের দেশে। মানে কোনো একটি দলীয় পত্রিকা আমাদের দেশের লোকজন আসলে পড়ে না। কিন্তু ইংল্যান্ডে এটার উল্টা। ইংল্যান্ডে যেমন যারা লেবার পার্টি সমর্থক, তারা তাদের যে পত্রপত্রিকা তারা আছে সেই পত্রিকা টেলিগ্রাফ তারা পড়বে সবাই। আবার লেবার পার্টি যারা বিরোধী, প্রচণ্ড বিরোধী, তারা সবাই ফাইন্যান্সিয়াল টাইমস পড়বে।
সেখানে যা কিছুই লেখা হোক না কেন। তো এই যে ফাইন্যান্সিয়াল টাইমসে তিনি যে বক্তব্যটি দিলেন তারেক রহমান সাহেব, ইট মিনস বর্তমানে এখন যে ইংল্যান্ডের ক্ষমতাসীন সরকার রয়েছে, এই সরকারের সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো ভালো সম্পর্ক নেই। দিস ইজ ওয়ান। সেকেন্ড যে জিনিসটি, সেটি হলো এই ফাইন্যান্সিয়াল টাইমসে ডক্টর মোহাম্মদ ইউনূসও একটা, যাকে বলা হয়, সাক্ষাৎকার দিয়ে এসেছেন। ফলে বাংলাদেশ সম্পর্কে বর্তমান ব্রিটিশ সরকার, তাদের যদি কোনো ইতিবাচক ভূমিকা থাকে, তাদের যদি কোনো প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, তার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান এই দুটো সাক্ষাৎকারের মাধ্যমে পুরো রিভার্সে চলে গেলেন। কিন্তু যদি ইতিহাস ধরেন, এখন টিউলিপ সিদ্দিকী হয়তো লেবার পার্টিতে আছে, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কিন্তু লেবার পার্টির ঐতিহাসিক সম্পর্ক নেই। তাদের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হলো, আপনার কাছে মনে আছে যে এর আগে টনি ব্লেয়ার যে ছিলেন, তো টনি ব্লেয়ারকে শেখ হাসিনা তার লবিস্ট হিসেবে তিনি নিয়োগ দিয়েছিলেন। তাহলে টনি ব্লেয়ার কি লেবার পার্টির সংসদ সদস্য? চিন্তা করেন। কিংবা ধরুন এই যে লেবার পার্টির অন্যান্য যারা ছিলেন, কারোর সঙ্গে কিন্তু শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল না। কিন্তু যে কোনো কারণে হোক না কেন, টিউলিপ সিদ্দিকী এখানে আছে। ইট ডাজ নট মিন যে অল লেবার ডিউ টু টিউলিপ সিদ্দিকী, অল লেবার শেখ হাসিনার সমর্থন করবে। এখানে দেখবেন যে এই লেবার পার্টি থেকে অন্যান্য যারা বাঙালি সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা কিন্তু শেখ হাসিনার একদম ডেড এনিমি, আওয়ামী লীগের ডেড এনিমি। তো সেই লেবার পার্টিকে কেবলমাত্র টিউলিপ সিদ্দিকীর জন্য এই যে শত্রু বানিয়ে ফেলল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যাকে বলা হয় জনাব তারেক রহমান এই ফাইন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারের মাধ্যমে। এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? এবং আমাদের দেশে যারা বিএনপি করেন, তারা এই বিষয়গুলো কয়জনে জানেন এবং কয়জন এই বিষয়গুলো বক্তব্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? কিন্তু ঘটনা তো যা ঘটার ঘটে গেছে। আপনি যে দেশে আছেন, অর্থাৎ তারেক রহমান সাহেব যে দেশে আছেন, সেই দেশের যে চলমান সরকার বা একটা রাজনৈতিক দল যাদের সঙ্গে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের যুগ যুগান্তরের খারাপ সম্পর্ক, সেই যুগ যুগান্তরের খারাপ সম্পর্কটিকে আপনি যদি নিজের পক্ষে না আনতে পারেন, তাহলে এটা আন্তর্জাতিক কূটনীতিতে যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কীভাবে বিএনপি শোধ করবে? সিমিলারলি ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান এবং রিপাবলিকান পার্টি ঐতিহ্যগতভাবে বিএনপির সাপোর্টার। বিএনপি ঐতিহ্যগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসবে এবং গত বছর ডোনাল্ড ট্রাম্প যেটা ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর কারণে শেখ হাসিনার ব্যাপারে নিশ্চুপ ছিলেন, কিন্তু পুরো পার্টির যে চেইন অফ কমান্ড কিন্তু বিএনপিকে প্রমোট করেছে। ওখানে মুশফিক ফজল আনসারি যে মুভমেন্টটা করেছে এবং ওখানে রিপাবলিকানদের যে সহযোগিতা বিএনপির লোক যত সহজে পেতে পারে, ডেমোক্র্যাটদের সহযোগিতা পাবে না। ডেমোক্র্যাটরা ঐতিহ্যগতভাবে শেখ হাসিনার সাথে সম্পর্ক তাদের ভালো, কিন্তু প্রকৃতি এখানে যেভাবে খেলে দিয়েছে সেটি হলো নরেন্দ্র মোদীর কারণে ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক হয়েছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে হিলারি ক্লিন্টনের সঙ্গে শেখ হাসিনার খারাপ সম্পর্ক হয়েছে। এটা শেখ হাসিনার কারণে যেভাবে আমরা পুরো ডেমোক্র্যাটদের যে শাসন আমল, সেটা বারাক ওবামার 2 দফা এবং জো বাইডেনের 1 দফা, টোটাল 12 বছরের যে শাসন, এই পুরো শাসন ব্যবস্থাটিকে আমরা কাজে লাগাতে পারিনি, অথচ এটা পুরোটা কিন্তু শেখ হাসিনার পক্ষে ছিল। তাহলে তার যে কেবলমাত্র ডক্টর ইউনূসের সাথে কেন হিলারির যে সম্পর্ক, এই কারণে আমরা সেই সময়টাকে ব্যবহার করতে পারিনি, ফলে বাংলাদেশ আমেরিকার অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। আবার দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার নরেন্দ্র মোদীর সম্পর্ক এখন খারাপ, কিন্তু যখন অতীতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল, বিগত যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, তখন শেখ হাসিনার সাথে মোদির সাথে তার সম্পর্ক ভালো কেন? এই কারণে অভিমান করে বিএনপি যারা লোকজন আছে, তারা তাদের যে রিপাবলিকান যে লভিংটা সারা জীবন সেই
জিয়াউর রহমানের জমানা থেকে যেটা ছিল সেটাকে তারা কাট আপ করে দিয়েছে। এমনকি ভারতের যে তাদের সম্পর্ক ছিল বিজেপির সাথে, অসাধারণ একটা সম্পর্ক ছিল এই নরেন্দ্র মোদীর মূল দল বিজেপির সঙ্গে, সেই সম্পর্কটাও তারা নষ্ট করে ফেলেছে এই নরেন্দ্র মোদী ভার্সেস শেখ হাসিনার সম্পর্কের কারণে। অথচ নরেন্দ্র মোদীর সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হওয়ার কথা ছিল তারেক রহমান সাহেবের, সেই জিনিসটা তারা হয়নি। তাহলে দেখুন যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে চিন্তার প্রসারতা না থাকার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে আমরা অনেক সময় অনেক সুযোগ হারিয়ে ফেলি, এবং আমার জন্য যেটা সুযোগ সেটা আমরা বুমেরাং করে ফেলি। এটা গেল আমি ফাইন্যান্সিয়াল টাইমসের কথা, আমেরিকার কথা। এখন বিবিসির সাথে যদি মানে আপনি ধরেন বিবিসি বাংলা, এই পুরো প্রতিষ্ঠানটি এটা নরেন্দ্র মোদী এবং ভারতের মানে প্রথম আলো, ডেইলি স্টার, বিবিসি, বিবিসি ইন্ডিয়া, বিবিসি বাংলা, এরা ভারতের কার্বন কপি, রয়ের কার্বন কপি। এবং মানে বিবিসিতে যারা আছে এরা সবাই শেখ হাসিনার অত্যন্ত আপনজন। তো উনি সাক্ষাৎকার দেবেন, তো উনি সাক্ষাৎকার দেওয়ার জন্য ওনার জন্য সবচেয়ে ভালো সাক্ষাৎকার হতে পারত আমার দেশে, ওনার জন্য সবচেয়ে ভালো সাক্ষাৎকার হতে পারত, বিকজ আপনি দেখেন এখানে আমি দেখলাম এক একটা সাক্ষাৎকারে 1 লাখ 1.5 লাখ ভিউ হয়েছে বিবিসির, আর বাকি ওগুলো কপি করে ফেসবুকে প্রমোট করে আওয়ামী লীগ বিএনপির যারা লোকজন তারা এটা প্রচার করেছে, কিন্তু ওদের মূল পেজে 1 লাখ 1.5 লাখ বা 2 লাখের বেশি কিন্তু হয়নি। আপনাদের মনে আছে যে নুরুল কবির সাহেবের যে একটা সাক্ষাৎকার যেটা ভাইরাল হয়ে গেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, তো তারেক রহমান সাহেব যদি এই মুহূর্তে নুরুল কবির সাহেবের সঙ্গে একটা সাক্ষাৎকার দিতেন, এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেত, এবং ওটার একটা স্ট্যান্ডার্ড থাকতো, এবং যাকে বলা হয় তারেক রহমান সাহেব যা বলতেন, নুরুল কবির সাহেব প্রশ্ন করতেন, সেটার যে মান, ওনাকে একটা রীতিমতো জাতীয় নেতা হিসেবে বাংলাদেশের মানুষের মন এবং মননে ঢুকিয়ে দিতেন। দ্বিতীয়ত তার সঙ্গে সাক্ষাৎকার হতে পারতো আমার দেশের মাহমুদুর রহমানের, আর দ্বিতীয়ত না, মাহমুদুর রহমানের সাথে তার সাক্ষাৎকার তৃতীয়ত, আর দ্বিতীয়ত হতে পারতো মানব জমিনের মতিউর রহমান সাহেবের সঙ্গে তার সাক্ষাৎকার হতে পারতো। এবং মতিউর রহমান যদি সাক্ষাৎকার নিতেন, তার মানব জমিন, বাংলা ভিশন এবং চ্যানেল আই সবগুলো মিডিয়াতে মতিউর রহমানের এই সাক্ষাৎকারটি একই সঙ্গে প্রচারিত হতো, যেটা বিবিসির সঙ্গে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তার 1000 গুণ সেটার প্রচারণা পেত। এবং সেই প্রচারণার মধ্যে বিড়াল আসতো না, সেই প্রচারণার মধ্যে ছাগল আসতো না, ময়না আসতো না, টিয়া আসতো না। সেই প্রচারণার মধ্যে যে তথ্যগত যে ভুলগুলো এবং তার যে আবেগগুলো তুলে আনা হয়েছে, সে যে কথাগুলো বলেছে, অর্থাৎ তিনি বাংলাদেশে আসতে পারছেন না, ভয় পাচ্ছেন, সন্দেহ আছে, আতঙ্ক আছে, নিরাপত্তার ঝুঁকি আছে, বিবিসি কৌশল করে এই কথাগুলো বের করে নিয়ে আসছে। অথচ নেতা যদি ভয় পান, আপনি যুদ্ধ করবেন, যুদ্ধের ময়দানে সেনাপতি নাই, কোনো বেকুব যোদ্ধা সেই সেনাপতির অধীনে যুদ্ধক্ষেত্রে যাবে না। সামনে যে নির্বাচন আসছে এটা বাংলাদেশের যে কোনো যুদ্ধের চাইতে ভয়াবহ। তো সেখানে তারেক রহমান সাহেব যদি নিজে যুদ্ধের ময়দানে উপস্থিত না থাকেন, কোনো বুদ্ধিমান লোক, নেহায়েত লোভী লোক ছাড়া এই নির্বাচনে ঝুঁকি নিয়ে কেউ কখনো বিএনপিকে জিতিয়ে আনার চেষ্টা করবেন। 18 সনে মানে আমি যে এলাকাতে নির্বাচন করি সেখানে কোনো একটা লোক আমার সামনে এসে কথা বলতে পারে এই বিশ্বাসই ছিল না। অথচ মাঠের পরিস্থিতি এমন ছিল যে আমাকে এভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো যে বারান্দা দিয়ে বাইরে তাকানোর মতো অবস্থা ছিল না, তাকালেই ডাইরেক্ট গুলি করে দেওয়া হতো। একই অবস্থায় মেজর হাফিজ, তার এলাকাতে মানে 50 বছর যাবত তিনি এবং তার বাবা মানে ওই এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। একই অবস্থা হয়েছিল 18 সনে মুজিবুর রহমান সরোয়ার থেকে শুরু করে আমাদের সকল প্রার্থী। আমি শুধু যেটা বললাম যে বরিশালে মুজিবুর রহমান সরোয়ারের যে প্রভাব প্রতিপত্তি, বা ভোলাতে যেটা লালমোহনের যেখানে মেজর হাফিজের যে প্রভাব প্রতিপত্তি, কিংবা আমার এলাকাতে আমার যে প্রতিপত্তি ছিল বা এখনও আছে, পুরো জিনিসটি জিরো হয়ে গেছিল বিকজ আমার সেনাপতি ছিল না। তারেক রহমান সাহেব দেশে ছিলেন না, খালেদা জিয়া জেলে ছিলেন, ডক্টর কামালকে সেনাপতি বানানো হলো, ভাড়া করা সেনাপতি দিয়ে কিছু হয় না। ফলে কি হলো, 18 সনে যে শিক্ষা পেয়েছি, বারবার শুধু আল্লাহর কাছে তওবা করেছি যে আল্লাহ জান নিয়ে এখান থেকে প্রাণে বাঁচাও, পরিবারের ইজ্জত বাঁচাও, জীবনে আর ইলেকশনের নাম নেব না। কাজেই সেনাপতি এই যে আসছেন না, সেনাপতি আসছেন না, কেন আসছেন না? তো তিনি স্পষ্ট বলেছেন তথাকথিত 111,
এই যে তিনি 111 সম্পর্কে যে তথাকথিত শব্দটি ব্যবহার করেছেন, 111 সরাসরি সেনাবাহিনী ঘটিয়েছে, ক্যান্টনমেন্ট ঘটিয়েছে। এই যে ক্যান্টনমেন্টের সাথে তার যে সম্পর্কটা স্বাভাবিক হয়নি, এটা বিবিসি কৌশলে বের করে নিয়ে আসছে। বিবিসি হয়তো বিএনপির যারা সাধারণ জনগণ তাদের জন্য এই সাক্ষাৎকার নেয়নি। বিবিসি যে সাক্ষাৎকার নিয়েছে সেটা হলো জামাতের জন্য, বিএনপি বিরোধীদের জন্য, ক্যান্টনমেন্টের জেনারেলদের জন্য, পুলিশের কর্তাদের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, ভারতের রয়ের জন্য, নরেন্দ্র মোদীর জন্য। সেখানে তারা যে মেসেজ পাওয়ার, সেই মেসেজ তারা পেয়ে গেছে এবং যা বোঝার বুঝে গেছে। এবং ওখানে যে একটা নেগোসিয়েশনের যে পথগুলো ছিল, এই সাক্ষাৎকারের মাধ্যমে সেই পথগুলো কি খোলা থাকবে কি থাকবে না কয়দিনের মধ্যে দেখতে পাবেন। বিএনপির যারা লোকজন খুব লাফাচ্ছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আরেকটু ভেবে দেখেন। বন্ধু চিনতে হবে। আপনি খুব বেশি একেবারে খুব যাকে বলা হয় আবেগপ্রবণ হলেন, নেতা সব কিছু রায়, সব কিছু ঠিক আছে, এই জিনিসগুলো দলের জন্য ভালো না। এই যে তারেক রহমান সাহেব নিজে আসছেন না বাংলাদেশে, উনি দুজন উপদেষ্টা পাঠিয়েছেন, আমি এদের নামও জানি না। একজন আমেরিকাতে গেলেন, সিলেট থেকে নাকি নির্বাচন করবেন, তিনি নাকি ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী হবেন। শুনলে মেজাজটা কেমন লাগে বলেন তো। তারেক রহমান সাহেবের উপদেষ্টা পরিচয় দিয়ে বা তারা উপদেষ্টা তারেক রহমান সাহেব যে লোকদেরকে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের এই সমাজে, আপনি ওই আমতারেক আছে, নুরুল হক নুরু আছে, তারপরে জোনায়েদ সাকি আছে, এদের সঙ্গে এই দুই উপদেষ্টা 5 মিনিট প্রেস ক্লাবের সামনে বিতর্ক করা, দাঁড়িয়ে থাকা, ভাষণ দেওয়া কিংবা রাজনৈতিক প্রতিযোগিতায় 5 মিনিট এই 3 জন লোকের সাথে টিকে থাকতে পারবে না, কাপড় চোপড় থাকবে না একজনেরও। অথচ দে আর ডমিনেটিং দ্য হোল পার্টি। তারেক রহমান সাহেবের পরিচয় দিয়ে তারা সালাউদ্দিন সাহেবের উপর প্রভাব দেখাচ্ছেন, মির্জা ফখরুল সাহেবের উপর প্রভাব দেখাচ্ছেন। এগুলো পুরা দল, এমনি একেবারে পুরো দলের সর্বনাশ ঘটে যাচ্ছে। এই কথাগুলো তো বলতে হবে। সবসময় বিড়ালের প্রশংসা করা যাবে না, সব জিনিসগুলো ওইভাবে বলা যাবে না। আশা করি বিএনপি যারা নেতাকর্মী আমার এই বক্তব্যগুলো দ্বারা আহত হবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চিন্তা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।